তো সভাপতি আমরা বুঝি যে টাইপ টুলের কাজ হলো লেখালেখি করা। এরপরে আরেকটা টাইপ টুলের নিচে আছে হলো শেপ টুল। শেপ টুল মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই শেপ আমরা বিভিন্ন ডিজাইনে শেপ ব্যবহার করি। এরপরে আছে কাস্টম শেপ টুল। তা আমরা পর্যায়ক্রমে সবগুলা দেখি। আমরা ফটোশপে আইসা আমরা এখান থেকে একটা আলতু করে একটা যে কোনো একটা আমরা লেয়ার নিয়ে নিই। এখান থেকে একটা প্লেট নিয়ে নিলাম। এখানে এসে আমরা টাইপ টুল দেখি। টাইপ টুল কি, আমরা যদি কিবোর্ড থেকে টি প্রেস করি তাইলে টাইপ টুলে চলে আসে। এই যে এটা হলো টাইপ টুল। টাইপ টুলের ভিতরে অনেকগুলো টাইপ স্টাইল আছে। স্বভাবত এই দুইটা ব্যবহার হয়, দুইটার মধ্যে এইটাই সবচাইতে বেশি ব্যবহার হয়। আমি কোনোদিন কোনো ডিজাইনে এই স্টাইলটা ব্যবহার করছি কিনা সন্দেহ। আর নিচের দুইটা তো কোনোদিন ব্যবহার করিই নাই। কথা কিছু বুঝছেন? এই সবগুলা দিয়েই টাইপ করে, তো এইটাই সবচাইতে বেশি ব্যবহার হয় এবং এইটাই ব্যবহার হয়। এইগুলা তেমন একটা ব্যবহার হয় না। তাই এটা দিয়ে টাইপ টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিই। এখান থেকে আমি কোন ফন্টে ডিজাইন করব এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিই। ঠিক আছে, এখান থেকে আমি যেই ফন্টে ডিজাইন করবো এখান থেকে ফন্ট ডিজাইন করব। আর ফন্টের যেই আপনার ফেস, মানে ফন্টটা টাইপ করলে ফন্টটা চিকন দেখা যাব, মোটা দেখা যাব, মিডিয়াম দেখা যাব, কেমন, এটা হলো ফন্ট ফেস। কেমন, এটা হলো ফন্ট নেম, মানে আমি যে ফন্টটা দিয়ে ডিজাইন করবো। যেমন ধরেন লাটো, লাটো হলো ফন্টের নাম। লাটো কি ফন্টের নাম। আর এটা হলো গিয়া ফন্টের ফেস, মানে ফন্টটা দেখতে কেমন দেখা যাব, ভোটকা, চিকন, একবারে চিকন, কেমন, যেমন ধরেন লিখে দেখাই। যেমন ধরেন এই মানে এখানে কি লিখছে, হেয়ার লাইন। হেয়ার লাইন মানে বুঝছেন, চুলের মতন চিকন। ঠিক আছে, এখন এখানে এই যেমন ধরেন এটা লেখা আছে, এটা কি চুলের মতন চিকন। এখন আমি যদি আবার কি করি, টাইপ টুল নেই এবং এখান থেকে হেয়ার লাইনের পরিবর্তে যদি আমি হেয়ার লাইন আইটালিক নেই, তাইলে এইটা আইটালিক আসবো। এটা যদি আমি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাইলে এখানে আইটালিক আসলো। এই যে এখানে যদিও এটা আইটালিক হয়ে গেছে, এই যে এখান থেকে ক্যারেক্টার প্লেট থেকে আমি এটারে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ক্যারেক্টার প্লেট থেকে চেঞ্জ করা যায়। তো এইখান থেকে যদি আমি এটারে কপি করে আনলাম, এটা কপি কিভাবে করলাম, অল্টার প্রেস করে আমি টান দিয়া ধরলে কি কপি হয়ে যায়। সেক্ষেত্রে বারবার আমি কপি না করে টেক্সট চাপ না দিয়ে এটারে দুইটা টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এখন আমি এখান থেকে শুধুমাত্র এই ফন্ট ফেসটা চেঞ্জ করে দেখাইতেছি। এইখান থেকে এখন থিন দিতেছি, থিন। এই থিন দিলে দেখেন একটু মোটা হয়েছে না। আবার যদি আমি এটার কপি করি, এখান থেকে থিন লাইট, মানে এই থিনে থেকে আরেকটু মোটা। ঠিক আছে, হয়েছে। আর এটা যদি আবার এখানে আনি, তাহলে এখান থেকে আইনা যদি আমি এটারে রেগুলার দিই, আইটালিক দিলে যে এরকম বাঁকা হইব। হ্যাঁ, তা আমি রেগুলার দিলাম, দেখেন রেগুলার কিন্তু এটা থেকে আরেকটু মোটা। এরপরে যদি আমি বোল্ড দেই, এখান থেকে মনে করেন রেগুলার থেকে বোল্টে মোটা হয়েছে। বোল্ড থেকে যদি আমি এক্সট্রা বোল্ড দেই, ঠিক আছে, এই দেন ব্ল্যাক দেন। এখন এই যে এগুলা প্রত্যেকটাই কি ফন্ট ফেস। এগুলা কি মানে আপনি যে ফন্টটা দিয়ে ডিজাইন করতেছেন, এই ফন্টটার নাম হইলো লাটো, এটার ফেস হইলো গিয়া বোল্ড, বা এটার ফেস হইলো গিয়া ব্ল্যাক, এটার ফেস হইলো গিয়া হেয়ার লাইন। কথা বোঝা গেল? তো এইরকম অনেকগুলো ফন্ট আছে। আমি আপনার করে ওই যে ফন্টের ফোল্ডার দিছি, ওটার ভিতরে অল্প কয়েকটা ফন্ট দিছি। আপনারা সব ফন্ট দিয়ে ডিজাইন করবেন না, অল্প কয়েকটা ফন্ট ব্যবহার করবেন। যে ফন্টের ফ্যামিলি আছে, যে ফন্টের কি আছে ফ্যামিলি, মানে যে ফন্টের অনেকগুলো ফেস আছে, যে ফন্টের কি আমরা ফন্ট ফ্যামিলি বলি আর কি। এই ফন্টের যেমন লাটোর অনেকগুলো ফেস আছে, তাহলে এটা একটা ফন্ট ফ্যামিলি, অনেকগুলো ফেস নিয়ে একটা ফ্যামিলি। তা আবার এখানে আরেকটা আছে, যেমন ধরেন এটার নাম হইলো মনসারাট, আমি দিয়ে দিছি MONTS। এই যে মনসারাট লিখলে এই যে মনসারাটেরও কি আছে, অনেকগুলা আপনার ফেস আছে। ঠিক আছে, ওইটা ইয়া থেকে বেশি আছে, মানে লাটো থেকেও মানে ফন্ট ফেস বেশি আছে। দেখেন এই কটা তো লাটো, আমি এই লাটোগুলারে একসাথে কইরা Ctrl+T প্রেস করে এগুলার একটু ছোটো করে পাশে রাখি। মনে করেন এখানে রাখলাম। সেমগুলারে আবার একটা গ্রুপ করি, গ্রুপ করে Ctrl+G প্রেস করে Ctrl+T দিয়ে আবার এখানে আনি, এই পাশে আনলাম। এখন দেখেন এটা তো আমি লাটো দিয়ে, এটা তো লাটোর ফন্ট ফেস না। এখন এগুলারে সবগুলারে যদি আমি আপনার এখান থেকে ধরে শেষ পর্যন্ত এ পর্যন্ত সবগুলারে যদি ধরি, এরপরে আমি যদি এখান থেকে ফন্ট ফেস চেঞ্জ করে এখান থেকে যদি মনসারাট দেই, এই যে মনসারাট যদি দেই, দেখেন এই মনসারাটের ফন্ট ফেস আবার ভিন্ন। ঠিক আছে,
এইখান থেকে যদি আমি এই যে থিন দেই, থিন কেমন, এইটা থেকে এটা কেমন কাছাকাছি, আবার দেখা যায় এটা কেমন আইটালিক, এগুলো আপনারা নাড়াচাড়া করে দেখবেন, ঠিক আছে, নাড়াচাড়া করে দেখবেন। তা ডিজাইন করার জন্য অনেকগুলো ফন্ট ব্যবহার করবেন না, অল্প কয়েকটা ফন্ট ব্যবহার করবেন, হয়তো লাটো ব্যবহার করবেন না এই মনসারাট ব্যবহার করবেন গেল। তাহলে এটা হলো টাইপ টুল। টাইপ টুল দিয়ে আপনি লাম্বালাম্বিভাবে টাইপ করতে পারেন, আবার এই টাইপ টুল দিয়ে আপনি কি করতে পারেন, এই উপরে নিচেও ভার্টিক্যালিও টাইপ করতে পারেন, যে ভার্টিক্যালিও টাইপ করতে পারেন। অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে এরকম ভার্টিক্যালি টাইপ করা লাগতে পারে, সেক্ষেত্রে এইভাবে করতে পারবেন। আর এই যে লেখাগুলা, এই লেখাগুলার স্পেসিং খুব ভালোভাবে খেয়াল করবেন। এই যে লেখাটা দেখেন, এই যে স্পেসিংগুলা অনেক বেশি বেশি মনে হইতেছে না, এখন আপনার মনে হইলো যে স্পেসিংটা আরেকটু কাছাকাছি নিলে ভালো হয়, সেক্ষেত্রে লেখাটা ব্লক করবেন, এই ক্যারেক্টার প্যানেলে আসবেন। ক্যারেক্টার প্যানেলে আইসা এই যে এইখানে অটো দেওয়া আছে না, এইখানটাতে আপনি যদি বাড়ান তাহলে দেখবেন লেখার দূরত্ব বাড়ে কমে। এটা হলো এই যে এইটা সরি এই লেখাটা যদি আপনি এই এদিক থেকে লেটার স্পেসিং বাড়াইতে চান একটা থেকে আরেকটা, তাহলে এই যে এটা নিয়ে কাজ করলে এটা দিল উপরে নিচে বাড়ে লাইন হাইট, এই যে এইখানে এটা দিলে দেখবেন এই যে বাড়ে, ঠিক আছে, একটা থেকে আরেকটা কি লেখার দূরত্ব বাড়ছে, মানে অক্ষরের দূরত্ব বাড়ছে, ই থেকে এম এর দূরত্ব বাড়ছে। আমি যদি এটা আরও বাড়ায় দিই দেখবেন আরও দূরে সরছে। এখন এটা যদি আমি অটো মানে জিরো করে দিই তাহলে একেবারে মিডিয়াম যতটা দূরত্ব থাকা দরকার ততটাই আছে। এখন যদি মনে হয় যে এটা থেকে আরেকটু চাপায় দিই তাহলে এইখান থেকে এই যে ভি এ, এখান থেকে চাইলে আমি এই যে এটা এরকম করলেও ওই যে চাপে এরকম করলেও বড় হয়, ঠিক আছে। তা আমি এইখান থেকে জিরো করার পরে এখন মনে করলাম অল্প একটু চাপায় দিই, তাহলে মনে হয় সুন্দর দেখা যাবে। মূলত আপনার ডিজাইনটা ফুটানোর জন্য যেইভাবে আপনার ক্যারেক্টারগুলো সাজানো দরকার হয় ওইভাবে করবেন। তো এইভাবে কি করা যায়, আপনার লেটার স্পেসিং কমানো যায় বাড়ানো যায়, প্রত্যেকটা অক্ষরের স্পেস বাড়ানো যায় কমানো যায়। গেল এইটা। এখন মনে করেন যে আমরা যদি চাই এরকম যে আমাদের টেক্সটের হাই মানে অনেকগুলো টেক্সট থাকবে, এদিকে সাইজ একটু কমায় দেই, দেখেন এটার ভিতরে কিন্তু লাইন হাইট অনেক বেশি, একটা লেখার লাইন থেকে আরেকটা লেখার লাইন মানে একটা লেখার দূরত্ব থেকে আরেকটা লেখার দূরত্ব অনেক বেশি, ঠিক না। এটা যদি রেগুলার কতটুক দূরত্ব থাকা দরকার, কতটুক দূরত্ব হইলে সুন্দর হয়, এইটা এখানে আসার পরে এই যে এইটাই এই যে দেখেন উপরে নিচে একটা অ্যারো সাইন দেওয়া আছে, ঠিক আছে। এখানে এসে যদি আপনি অটোতে ক্লিক করেন তাহলে এইটা হইল কি আপনার স্ট্যান্ডার্ড হাইটস, মানে হাই এক লাইন থেকে লাইন হাইট, এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব। এখন কোনো কারণে মনে হইলো যে আপনি এই লাইন হাইটগুলো আরেকটু বাড়াইলে মনে হয় ভালো হয়, ঠিক না। তাইলে এই যে এইখান থেকে এসে এইভাবে বাড়াইতে থাকবেন, এই যে বাড়াইলাম, তা এখন দেখা গেল যে লাইন হাইট মোটামুটি সুন্দর দেখা যাইতেছে। আরও যদি বাড়ানোর প্রয়োজন হয় এখান থেকে এই যে এখানে 49 আছে আরও বাড়ায় দিবেন, ঠিক আছে। আর যদি এখান থেকে কমাইতে মনে চায়, যেমন ধরেন যে অটো আছে এইটা থেকে আরও কমায় দিই, তাহলে এইখান থেকে এই যে মাইনাস করবেন, মানে এই যে এখান থেকে এরকম আছে তো এই যে এখান থেকে এরকম করবেন। প্রথমে অটো থাকলে আপনার কাজ করবো না, ঠিক আছে। অটো থাকলে আপনি বাড়াইতে পারবেন, বাড়ায় তারপরে কমাইতে দিব, এই যে কমাই দিছি, তাহলে একটা অক্ষরের উপরে আর একটা অক্ষর উঠে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এই টাইপ টুলের সাহায্যে আমরা লিখতে পারি। আর টাইপ টুলে আমরা যেটা লিখতেছি এই লেখার মানে ডেকোরেশনের জন্য আমরা ক্যারেক্টার প্যানেল ব্যবহার করতে পারি। এই যে ক্যারেক্টার প্যানেল, এই যে এই লেখা, এটা হলো ক্যারেক্টার প্যানেল। এখন দেখা গেল যে আমি যদি লেখাটা কি অনেকগুলো প্যারাগ্রাফ, মনে করেন যে আপনারা তো MS ওয়ার্ডে কাজ করছেন, তো এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা কোন অ্যালাইনমেন্টে আছে বলেন তো। এটা লেফট অ্যালাইনমেন্টে আছে, মানে এটার বাম সাইডে সবগুলো অক্ষর এক সমান বাম সাইডে, ঠিক না। এখন আপনার মন চাইলো ডিজাইনের খাতিরে আপনার এই অ্যালাইনমেন্টটা সেন্ট্রাল থাকতে দিব, সেক্ষেত্রে এই যে এখান থেকে এসে সেন্ট্রাল করতে পারবেন। আবার আপনার মন চাইলো এটা বাম সাইডে মানে চাইবা যাব, যেমন ধরেন আমি যদি সেন্ট্রাল অ্যালাইন করি, দেখেন এখন কিন্তু সেন্ট্রাল অ্যালাইন হয়েছে, এই পাশে যতটা খালি আছে এই পাশে ততটা খালি আছে, কেমন। এখন ডিজাইনের খাতিরে এখন মনে হইলো যে এটা ডাইন সাইডে যদি অ্যালাইনমেন্ট হয় তাহলে মনে হয় ভালো হয়, আমি এই যে ডাইন সাইডে মানে রাইট সাইড অ্যালাইন করলাম। এখন এই পাশটা খালি হয়ে গেছে, এই পাশে কি চলে আসে। এখন দেখা গেলো যে আমার ডাইন বাম সব দিক থেকে পুরা হইয়া একসাথে আসবো, যেটারে আমরা বলি কি জানি জাস্টিফাই। তাহলে জাস্টিফাই যদি করতে চাই তাহলে এখানে তো জাস্টিফাই সিস্টেম নাই, তাই আমাদের এই ক্যারেক্টার প্যানেলে আসলে যে প্যারাগ্রাফ একটা প্যানেল আছে,
একটা ক্যারেক্টার প্যানেল, একটা প্যারাগ্রাফ প্যানেল। আমি কিন্তু এই দুইটা একসাথে আপনাদের করে দিছি। এই প্যারাগ্রাফ প্যানেলে ক্লিক করলে এই তিনটা তো পাইবেনই, পাওয়ার পরে কিন্তু এই যে জাস্টিফাইয়ের অপশনগুলোও পাইবেন। এইখানে এই জাস্টিফাইটা যদি করি তাইলে এইটা এই ডানে বামে সব সমান হইব, নিচে যদি কিছু থাকে এটা মাঝখানে থাকবো, মানে নিচে যদি কোনো কিছু থাকে তাহলে এটা হলো এই যে এটা হলো বাম পাশ থেকে আসবো। এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে এই ডান পাশ থেকে কিন্তু এই কণাটা খালি আছে, দেখছেন? তার মানে কি এই নিচের লাইনে যদি কোনো কিছু থাকে তাহলে ওইটা বাম পাশ থেকে পূরণ করে আসবো, নিচের ডান পাশে খালি থাকবে। এইটাতে যদি আসেন তাইলে সব দিক থেকে সমান আসবো, নিচে যদি কোনো লেখা থাকে তাহলে ওইটা সেন্টারে থাকবো, ঠিক আছে? আর এইখানে যদি আসেন তাহলে নিচে যদি কোনো লেখা থাকে ওইটা রাইট সাইড থেকে থাকবো। আর যদি এখানে আসেন তাহলে দেখেন যে আপনি যেই লেখাই দেন নিচে যদি 3টা অক্ষরও থাকে 3টা অক্ষর পুরা লাইন জুড়ে আসবো, ফাঁকা ফাঁকা দিয়ে তারপরে কি পুরা লাইন জুড়ে। তা আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি। আমরা যে এই 3টা দেখলাম তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কি পুরা জাস্টিফাই হয়েছে, এইটা এই পাশ থেকে এই পাশ পুরাটা আমি যতটুকু ব্লক নিছি পুরা ব্লক জুড়ে আসছে। এরপরে যদি আমি কি করি, যদি এইটাতে ক্লিক করি তাইলে ওই একই রকম দেখাই দিয়েছে, যেহেতু নিচে আমার কোনো কিছু নাই। আমি যদি এখান থেকে যদি কিছু কাইটা দিই, যেমন ধরেন এই অংশটুকু কাইটা দিই, ডিলিট করে দিই, নিচে আরও আছে মনে হয়, নিচে আরও অনেকগুলো টেক্সট আছে, আমি কেটে দিলাম। তাহলে দেখেন এখন কোথায় আসছে, যে এটা কিন্তু সেন্টারে আসছে। আমি যদি দেখেন এটারে ব্লক করে যদি আবার এখানে আনি তাহলে এটা কিন্তু এই সাইড থেকে আসছে। এখন এটারে মিডলে দিছি, এটা সেন্টারে আসছে। এটা এই পাশে যদি দিই তাহলে এটা এই ডান পাশ থেকে শুরু হইতেছে। আর এইখানে যদি ক্লিক করি তাহলে এইটা পুরা লাইন জুড়ে আসবে। দেখি কেমন করে আসে, এই যে দেখেন পুরা লাইন জুড়ে আসছে, ঠিক আছে? আমাদের যখন প্রয়োজন হইব আমরা যেন এগুলো কাজে খাটাইতে পারি। এখন কথা হইলো যে মনে করেন যে আমার এই ডিজাইনটা আমি লাইন হাইট বাড়াইবো, তাহলে কি করতে হইব? লাইন হাইট বাড়ানোর জন্য এই যে এখানে আসতে হইব, মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বাড়াইবো। এখানে আসতে হইব, এখানে আইসা আমার এটা স্ক্রল করলেই এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বাড়বে। আমি এখান থেকে চাইলে বাড়াইতেও পারি, আমি এখান থেকে চাইলে কমাইতেও পারি, ঠিক আছে? আর আমরা সবসময় চেষ্টা করব মানে স্ট্যান্ডার্ড আসলে কোনটা, ফন্ট সাইজ যা তা থেকে 3 বা 4 বাড়ায় দেওয়া। যেমন ফন্ট সাইজ আছে আপনার এখানে, ফন্ট সাইজ কত 36, ঠিক না? এখানে যদি ফন্ট সাইজ 36 থাকে তাহলে এখানে 39 বা 40 ব্যবহার করবেন। তাহলে আমি এখান থেকে মনে করেন যে 40 ব্যবহার করতেছি, বাস এনাফ। কথা বোঝা গেল? আবার দেখা গেল যে যদি এরকম হয় যে ফন্ট সাইজ এখান থেকে আমরা বেশিরভাগ সময় অটো দিয়েই কাজ করি, বেশিরভাগ সময় অটো দিয়েই কাজ করি, তাইলে লাইনের মানে ডেকোরেশনটা সুন্দর থাকে। তাইলে এই হইল টেক্সট টুলের কাজ কারবার। আর টেক্সট টুলের সাথে সম্পর্ক হইল গিয়া আপনার ক্যারেক্টার প্যানেল আর হইল গিয়া প্যারাগ্রাফ প্যানেল। আপনি এখান থেকে যে এই অক্ষরের দূরত্ব যদি বাড়াইতে চান তাহলে আপনি এখান থেকে এসে এই যে এইটাতে ক্লিক করলে অক্ষরের দূরত্ব বাড়বে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর। আর এখানে যদি আসেন তাইলে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব বাড়বে। এইখান থেকে চাইলে আপনি টেক্সটের নাম পরিবর্তন করে দিতে পারবেন, ঠিক আছে? যেমন লাটো দিয়ে দিলাম, এইখান থেকে ফন্ট ফেস পরিবর্তন করতে পারবেন। এখান থেকে যেমন আমি এই ফন্ট ফেস এটা দিয়ে দিলাম, তাইলে এই প্যানেলের মধ্যে আপনি সব কাজ করতে পারবেন। আবার এই প্যানেল থেকে আরও কি কি করতে পারবেন, যেমন ধরেন এইগুলো তো সব ছোট হাতের অক্ষর আছে, ঠিক না? ছোট হাতের অক্ষরকে খুব সহজেই বড় হাতের অক্ষর বানায় ফেলাইতে পারবেন। এই যে এখানে ডাবল টিতে ক্লিক করলে দেখবেন এগুলো সব বড় হাতে রয়ে গেছে, ঠিক আছে? আবার এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এটা ছোট হাতে রয়ে গেছে। আবার এখানে যদি আপনি মনে করেন যে রেগুলার ফন্ট নিয়েছেন, কেমন এই যে রেগুলার ফন্ট নিয়েছেন, এখন আপনি যদি এইটা আরো মোটা বানাইতে চান তাহলে এই যে এখানে এই যে মোটা টি আছে এই টিতে ক্লিক করলে এটা মোটা হয়ে যাব। আবার যদি মনে করেন যে এই আইটালিকে ক্লিক করেন এটা আইটালিক হয়ে যাব। তাহলে এখানে যেগুলো দেখাইলাম তাহলে এই যে এখান থেকে কিন্তু এগুলা করা যায়। আবার দেখা গেল কি আপনি ডিজাইন করতে বসছেন, এখন দেখা গেল যে মনে হইলো যে আপনি একটা এইচ লিখলেন, এখন যেমন এই এইচ লিখলেন, একটা 2 লিখলেন, এখন এই H2 এখন এই H2টারে আপনি এই 2 কি করবেন, এই এইচ এর উপরে দিয়ে দিবেন, পাওয়ার 2 দিবেন। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে এটা ব্লক করবেন, ব্লক করে এই যে এইখানে আছে এই যে টির উপরে দেখেন একটা এক দেওয়া আছে, এটার উপরে ক্লিক করলেই এই দেখেন পাওয়ার 2 হয়ে গেছে, ঠিক আছে? আবার যদি এটারে বড় করতে চান এটা ব্লক করবেন, এটারে সরাই দিবেন, শেষ। এখন এটা উপরে না হয়ে তো নিচে হইতে পারে, ঠিক আছে? নিচে হইলে এই যে নিচে এটাতে ক্লিক করবেন তাহলে নিচে চলে যাব। কথা ক্লিয়ার?
তো এইভাবে এগুলো নাড়াচাড়া করে দেখবেন। আর এইখান থেকে এই যে এইটা হইলো কি আপনার এই যে ফন্টের সাইজ, আপনি ফন্ট কত সাইজের বানাইতে চান। হ্যাঁ, আপনি দেখা গেল যে যেই ফন্টের আপনি টাইটেলে ব্যবহার করবেন, টাইটেলের ফন্ট সাইজ তো বড়ই হইব। আর যেটা প্যারাগ্রাফে ব্যবহার করবেন বা সেমি টাইটেল দিবেন, ওইটার সাইজ অবশ্যই টাইটেলের থেকে ছোটই হইব। তো এইখান থেকে সাইজ আপনি ছোট বড় করতে পারবেন। এই যে এইখান থেকে, তো এইখান থেকে সচরাচর আমরা বোল্ড করি না, আমরা ক্যারেক্টার প্যানেল থেকে সচরাচর বোল্ড করি না। আমরা সবসময় টেক্সটের এই বোল্ড ফেসটাই ব্যবহার করার চেষ্টা করি। এখানে কিন্তু বোল্ড ফেস দেওয়া আছে, ঠিক আছে। এই বোল্ডে যদি আমার কাছে মনে হয় যে না এটা পারফেক্ট না, তাহলে আমরা কি করি, এখান থেকে আরও আছে এই যে ব্ল্যাক, এটা কিন্তু আরও অনেক মোটা, এর চেয়ে বেশি যদি আমি এখান থেকে করতে যাই তাইলে লেখাটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এখন কেমন মানে ভটকা ভটকা কেমন যেন দেখা যায়, চোখে বাজে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা বাদ দিই তাহলেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যায়। তাহলে আমরা বেশিরভাগ সময় যদি বোল্ড ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি, বোল্ড ব্যবহার করি। আমরা ওই আপনার ব্ল্যাক ওই পর্যন্ত যাই না বা যাওয়ার প্রয়োজন হয় না ডিজাইন সাজানোর ক্ষেত্রে। তাইলে টেক্সট টুলের যেই ব্যবহারগুলো দেখাইলাম মনে থাকবে তো? হ্যাঁ, তাহলে টেক্সট টুল নিয়ে আপনারা আরেকটু ঘাটাঘাটি করবেন। টেক্সট টুল কীভাবে কাজে লাগানো যায় নিজেরা টাইপ করবেন। MS ওয়ার্ডে যেহেতু টাইপ করার অভ্যাস আছে, এখানে টাইপ করবেন। তাহলে এখন আসি শেপ টুল। এই যে শেপ টুল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যত ডিজাইন করি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে শেপ আছে, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কি আছে, শেপ আছে, অসংখ্য শেপ আছে। যেমন ধরেন এখানে এই যে ডিজাইনগুলো দেখালাম, এই যে এখানে শেপ আছে, ঠিক আছে। এরপরে এই যে এখানে শেপ আছে, এখানে শেপ আছে। শেপ আসলে কোনগুলার শেপ বলে? শেপ আসলে কি? শেপ হইল গিয়া কোনো ডিজাইনকে মানে দৃষ্টিনন্দন করে তোলার জন্য যে অপশনগুলো ব্যবহার করা হয় ওগুলাই শেপ। যেমন ধরেন এই যে এখানে গোল একটা বৃত্ত দিছে, এরপরে এখানে এই যে হলুদ এগুলা তৈরি করছে, এইখানে একটা লাইন তৈরি, এই যে নিচে যে আপনার ব্লু, ডার্ক ব্লু যে স্পেসটা তৈরি করছে, এগুলো সব শেপ দিয়ে তৈরি করছে। ঠিক এই জিনিসটাই কাছাকাছি আমরা নিজেরাই তৈরি করতে পারি শেপ ব্যবহার করে। আমরা এখানে আসলাম, যেমন ধরেন এই যে এইটা হলো শেপ টুল, ঠিক আছে। রেক্টেঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস টুল, এরপর পলিগনাল টুল, লাইন টুল, কাস্টম টুল। কাস্টম টুল এটা দেখা দিয়েছি, এইগুলো হইতেছে শেপ টুল। এগুলা কি শেপ টুল। মনে করেন এই রেক্টেঙ্গুলার এটা নিলাম, এটা ক্লিক করার পরে খেয়াল করতে হবে এই যে এখানে শেপ লেখা আসছে কিনা। আমি এইটার নাম কি বলছিলাম মনে আছে? এটার নাম কি? অপশন বার। এটার নাম কি? অপশন বার। এই বুড়ি গালার দেখে চিন্তা করেন, এটার নাম কি? অপশন বার। আপনারা যখন এই শেপে ক্লিক করবেন তখন দেখবেন এইখানে শেপ লেখা আসছে কিনা। এখানে পাত লেখাও থাকতে পারে, ঠিক আছে। এইখানে মনে করেন যে পিক্সেল লেখাও থাকতে পারে। কিন্তু আপনারা যখন শেপ নিয়ে কাজ করতে চাইবেন তখন এইখানে ক্লিক করার পরে এইখানে দেখবেন শেপ লেখা আছে কিনা। শেপ লেখা না থাকলে শেপে ক্লিক করে নেবেন, এরপরে এখানে আপনারা এইভাবে টান দিবেন। যেমন টান দিলেন, আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন দেখবেন এরকম লাগবো। তো এই যে দেখেন এই জিনিসটা, তা আমি এই জিনিসটা নিলাম, এটারে আমি Ctrl+T প্রেস করে এটারে বড় করে নিই একটু। এটা বড় করে নিলাম। যখন আমি এটারে প্রেস করলাম তখন আমার প্রপার্টিস ওপেন হয়েছে। এই যে প্রপার্টিস, এইটার সাথে প্রপার্টিসের কি, প্রপার্টিস প্যানেলের কাজ কি? এটার সাথে প্রপার্টিস প্যানেলের অনেকগুলো কাজ আছে। যেমন ধরেন আমার যে শেপটা আছে, এই শেপটা 4টা কর্নার আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা কর্নার একেবারে চোখা সূচের মতো, ঠিক না? তাহলে এই আমার ইচ্ছা যে আমি এই 4টা কর্নার থেকে যে কোনো 2টা কর্নার এমনভাবে গোল করে দিতে চাই বা কাইটা দিতে চাই যেন এইটা একটা রাউন্ড হয়েছে এরকম বোঝা যায়, ঠিক আছে। তাইলে আমি এটাকে কি করতে পারি, এটা করার জন্য আমার এই প্রপার্টিস টুলের সহযোগিতা নিতে হবে। তাহলে আমি প্রপার্টিস টুলটা ওপেন করলাম মনে করেন এখান থেকে। এখন এই প্রপার্টিস টুলের মধ্যে এইখানে আসলে দেখবেন 1 2 3 4 4টা বক্স আছে, 4টা বক্সে 0 0 দেওয়া আছে, ঠিক আছে। এখন যদি আমি কি করি, এইখানে যদি কোনো মান দেই, এখানে যদি মনে করেন আমি 30 দেই, এখানে যদি 30 দিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এই 4টা বক্সের মধ্যেই 30 হয়ে গেছে। যেমন ধরেন আমি এখানে 30 দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন এই যে 4টা বক্সের মধ্যে কি হয়ে গেছে 30। আর কি হয়েছে দেখেন, এইখানে চোক্কা যে কর্নারগুলো ছিল সবগুলো চলে গেছে, খেয়াল করছেন। এখন যদি আমি কি করি, এই 30 যদি কমায় দেই, একটাতে যদি কমায় দিই সবগুলো থেকে কমে যাব,
আর এই যে কর্নারগুলা কি সবগুলা চোখা হয়ে গেছে। ঠিক আছে, আমি চাইলে এখান থেকে আরো বাড়ায়ও দিতে পারি, এখান থেকে বাড়ায় দিলাম, এই যে আমি চাইলে আরো বাড়ায় দিতে পারি। দেখেন তো এই যে কর্নারগুলো সব রেডিয়াস কইমা এখন একটা সুন্দর বৃত্তের মতো কাছাকাছি এরকম দেখা যেতেছে, ঠিক না? তাহলে আমি আরো কমায় দিতে পারি। আমার ডিজাইনের স্বার্থে যখন আমার যেটা করা লাগে, তাইলে এখান থেকে আমি 0 করে দিলাম। এখন আমি এইটা আর এইটা করতে চাই, এখন যদি আমি একটা করতে চাই তাহলে সবগুলো হয়ে যেতে, কিন্তু আমি তো একটা করতে চাইতেছি, আমি তো সবগুলো করতে চাইতেছি না। সেক্ষেত্রে আমি কিভাবে করতে পারি? সেক্ষেত্রে এই যে এখানে একটা চেইন চিহ্ন দেওয়া আছে, এই চেইন চিহ্নটা তুলে দিতে হইব। এখানে ক্লিক করা আছে, আমি আরেকটা ক্লিক করে এটা তুলে দিলাম, মানে চেইনটা ভাঙিয়ে দিলাম। এখন আমি যেইটাতে পরিবর্তন করব শুধুমাত্র ওই কর্নারটাই পরিবর্তন হইব। যেমন ধরেন আমি যদি এইটাতে পরিবর্তন করি, দেখেন শুধু এই একটা কর্নার পরিবর্তন হইতেছে, এখন আর সবগুলা পরিবর্তন হইতেছে না, হইতেছে। এখন যদি আমি মনে করেন এটাতে 250 দিয়ে দিলাম, মনে করেন এটাতে 250 দিলাম, সেম আমি যদি এখানে এসে আবার 250 দেই, তাইলে এই দুইটাতে আমার 250, এটাতে 250 হইলো, এটাতে 250 হইলো, কিন্তু এই দুইটা আর পরিবর্তন হইল না। তাইলে এইভাবে আমি চাইলে তিনটা পরিবর্তন করতে পারি, একটা পরিবর্তন করতে পারি, আমার ইচ্ছা মতো আমি কি করতে পারি, এইগুলা পরিবর্তন করতে পারি, এই শেপগুলোর আকার চেঞ্জ করতে পারি। তাইলে এটারে এই পর্যন্ত রাখলাম। এইখান থেকে প্র্যাকটিক্যাল একটা শেপ ড্রয়িং করে দেখাই। যেমন এটা একটা ডিজাইন, কেমন? এই ডিজাইনের এই যে একটা শেপ আছে, ঠিক আছে, এই শেপটা কিভাবে নিছে? আমরা এখান থেকে এরকম করে একটা মনে করেন শেপ নিছি, ঠিক আছে, এরকম একটা শেপ নিলাম, এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে এটা নিচে রাখি, কন্ট্রোল টি প্রেস করে এই শেপটা এটার বরাবর করে দিই, এই বরাবর করে দিলাম। এখন দেখেন আমি এই শেপটার এই কর্নারগুলো দেখেন, এই কর্নারগুলো কিন্তু চোক্কা চোক্কা, আর এটার কিন্তু ভাঙ্গা। এখন আপনার কি বুঝতে বাকি আছে যে এই সবটার এই শেপটার এই কর্নারগুলো কিভাবে ভাঙছে? এখন কি আপনি পারবেন না এগুলা করতে? কোনো ব্যাপার না, আপনি এখান থেকে জাস্ট প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে যাই আপনি কি করবেন, এখান থেকে এই কর্নার আর এই কর্নার, এই দুইটা কর্নার, তো আপনি এই কর্নার আর এই কর্নার মানে কি এইটা আর এইটা, ঠিক আছে, এটা শুরু হয় কিভাবে, 1 2, মানে এই 1 2, এরপর এইটা হইলো 3, এটা হইলো 4, ঠিক আছে। তাহলে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। তা আমি এই দুইটা বাঁকা করি, ঠিক আছে। তাহলে এই দুইটা বাঁকা করলে আমি এখান থেকে যদি এটা এদিকে টান দিই, এই যে দেখা যাইতেছে যে কেমন হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 250 না, আমি ঠিক এইটারই কপি করলাম, কপি করে এই পাশে আইসা আবার 250 বসাই দিলাম। এখন যদি আমি এটার রংটা চেঞ্জ করে দেই, দেখেন আমি এখান থেকে এটার রংটা চেঞ্জ করে দিলাম, এই দিলাম। এরপরে এই যে এখানে একটা লম্বা শেপ আছে, আমি জাস্ট এটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এখান থেকে এটা নিয়ে ঠিক এই জায়গা থেকে ধইরা এখানে দিয়ে দিলাম। আর এখান থেকে এই যে প্রপার্টিস থেকেই আমি মানে রং চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। এখান থেকে এসে আমি এই কালার পিকার দিয়ে রং চেঞ্জ করে দিয়ে দিলাম। এখন দেখেন দুইটা শেপ আমরা তৈরি করলাম, আমরা যেটা বন্ধ করি দেখেন দুইটা শেপ তৈরি করছি। এখন জুম করি, জুম করার পরে দেখেন এই যে এখান থেকে একটু কম হয়েছে, আমি এটার কন্ট্রোল টি প্রেস করে আমি এটা সমান করে দিলাম। এখান থেকে একটু কম হয়েছে মনে হয়, আমি এখান থেকে একটু সমান করে দিই, ব্যাস। তাইলে এটা হলো শেপ, এইটা একটা শেপ। তাইলে এই যে সার্কেল, এটা কি সার্কেল, এটা কি, এটাও একটা শেপ। দেখেন এই যে সাদা যেটা আছে এটাও একটা শেপ, ঠিক এই শেপটারে কপি করে এখানে নিয়ে আসছে। আমরা কি করি, এই শেপটারে কপি করি, কপি করার পরে আমরা এই নিচের এইটারে হোয়াইট করে দিই, হোয়াইট করলাম। এখন কন্ট্রোল ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এখান থেকে সিলেকশন টুল, এই যে এটার নাম হলো ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে সিলেকশন টুল দুইটা, একটা হলো পাথ সিলেকশন টুল আর একটা ডাইরেক্ট সিলেকশন টুল। তা আমরা এখান থেকে এসে এই ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমরা যদি এই যে কর্নারগুলো করছি এই কর্নারগুলো এইভাবে মার্ক করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এই ডিজাইনটা বন্ধ করে নিলাম। যদি এরকম হয় কোনো সময় যে আমি যে ডিজাইনটার উপরে কাজ করতে চাইতেছি ওই ডিজাইনটা কাজ করতেছে না, কেমন এরকম, ও এটা তো এই যে এইটা হয়েছে, সরি, আমি তো এই যে এই ডিজাইনটা কপি করতে চেয়েছিলাম, এই যে এইটা। তো এইটারে যদি আমি কপি করি, এই কপি করলাম, এইটারে আমি হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিলাম। এরপর আমার ডিজাইনটা ওপেন করি। এখন যদি আমি এটারে কি করি, এইভাবে টান দেই, টান দেওয়ার পরে এই যে এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে আমি টান দিলাম, শিফট চাপ দিয়ে ধরে টান দিলাম, দেখেন এই পর্যন্ত চলে আসছে, ঠিক আছে।
এখানে আসার পরে এখানে একটা গ্রিন কালার, এখানে একটা লাইট গ্রিন কালার, দুইটা কালারের শেপ আছে। তা আমি এখান থেকে দুইটা কালারের শেপ দিয়ে দিই। দেখেন সেম টু সেম, এখান থেকে আইসা এই মনে করেন যে একটা শেপ দিয়ে দিলাম এই পর্যন্ত। এখানে তো একটা ছবি আছে, জাস্ট আমরা ছবিটা বসায় দিব। আমরা এখান থেকে কি করি, এই কালারটা কপি করে দিলাম, এই যে কালারটা কপি করে দিলাম। আর ঠিক এই শেপটারই আমি আরেকটা কপি করি এখান থেকে আরেকটা কপি করে আমি কন্ট্রোল টি প্রেস করে এই শেপটারে ধইরা মনে করেন যে এখানে নিয়ে আসলাম। এখানে আইনা আর একটু নিচা করে দিলাম, এ পর্যন্ত দিলাম। কালারটা এই যে চার কোণার চৌবাচ্চাটা, এটার উপর ডাবল ক্লিক করলেই এখান থেকে কালার চেঞ্জ করা যায়। যে কালার চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি এটা বন্ধ করি, দেখেন ঠিক আছে। তাহলে এইভাবে শেপ তৈরি হয়। এই যে সার্কেল যে শেপটা আছে, সার্কেল শেপটা কিভাবে তৈরি হয়েছে, আমরা এখান থেকে আলাদা একটা লেয়ার নিলাম। এখানে এসে এই যে দেখেন ইলিপ একটা অপশন আছে, ইলিপ, এটাও একটা শেপ। এই ইলিপ শেপটা ক্লিক করে আমি শিফট চাপ দিয়ে ধরে যদি আমি এইভাবে টান দিই, তাহলে সমান্তরালভাবে আমার বৃত্ত তৈরি হয়। আপনারা কিন্তু এটা ওই ল্যাসো টুলে শিখছেন, হ্যাঁ, ল্যাসো টুলে শিফট চাপ দিয়ে ধরে টান দিলে কি সমানতালে বড় হয়। ঠিক শেপ টুলেও একই রকম। তো এটা বড় হইল, মানে এইভাবে টান দিলাম। এরপরে আমরা এটারে কি করি, কন্ট্রোল টি প্রেস করে এটারে এইখানে নিয়ে আসলাম। এখন এইটারে কয়টা করছে, এটারে দুইটা করছে, একটা সাদা রাখছে, নিচে একটা গ্রিন রাখছে, এই তো। তাহলে এটারে জাস্ট আমরা কি করি, প্রথমে গ্রিন করে দিই। প্রথমে এখান থেকে এই গ্রিন কালার দিয়ে দিলাম, সরি এটাই দিয়ে দিই, এই গ্রিন কালার দিলাম। এরপরে এইটারে ডুপ্লিকেট করলাম, কপি করে এইটারে উপরেরটারে হোয়াইট কালার দিয়ে দিলাম, এই যে এখানে যে কালার আছে। তারপরে কন্ট্রোল টি প্রেস করে আমরা এইটারে শিফট চাপ দিয়ে ধরে একটু ছোট করি, শিফট চাপ দিয়ে ধরে একটু ছোট করলাম। এরপরে এই দুইটারে একসাথে ধরলাম, একসাথে ধরার পরে এই যে অ্যালাইনমেন্ট, আমরা এই দুইটা অ্যালাইনমেন্ট ক্লিক করে দিলাম। এটা হলো লম্বালম্বি অ্যালাইনমেন্ট, এটা হলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা হলো হরিজন্টাল, এটা হলো ভার্টিক্যাল। এই দুইটা অ্যালাইনমেন্টে ক্লিক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন যদি আমি দেখি, তাহলে দেখেন এই যে এখানে শেপ তৈরি হয়ে গেছে। তাহলে এটা হলো গিয়ে শেপ টুল। আমরা শেপ টুলের এই তিনটা টুল, মানে এই চারটা টুলই ব্যবহার হয়। তাহলে অলরেডি এই যে টুলটা আছে, এটা খুব কম ব্যবহার হয়, এটা তেমন একটা ব্যবহার হয় না। এটা হলো কি আমরা যে প্রপার্টিস থেকে যে এই কর্নারগুলো কার্ভ করছি না, এটা কার্ভ করাই থাকে। যেমন এটাতে ক্লিক করে যদি এখান থেকে যদি আমি একটা শেপ ড্র করি, তাহলে দেখবেন যে এটার কর্নারগুলো অটোমেটিক কার্ভ করা আছে, এই যে 10% হারে কি কার্ভ করাই আছে। তা আমাদের এটা প্রয়োজন হয় না, আমাদের প্রয়োজন হইলে আমরা নিজেরা তো কার্ভ করেই নিতে পারি, ঠিক না। আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা রেক্টেঙ্গুলার শেপটা নিয়ে কাস্টমাইজ করে নিতে পারতেছি। সেক্ষেত্রে আমাদের আর এই যে এইটা নেওয়ার প্রয়োজন হয় না, মানে এইটা নিয়ে কাজ করার, রাউন্ডেড এটা নিয়ে কাজ করার প্রয়োজন হয় না। আমরা তেমন একটা করি না এটা দিয়ে কাজ। তারপরে এই যে ইলিপ্টিক্যাল, এই ইলিপ্টিক্যাল দিয়ে এই যে সার্কেল তৈরি করা যায়, এটা দেখাইলাম। এখন আছে এই যে পলিগোনাল, পলিগোনাল টুল দিয়ে আসলে কি করে, পলিগোনাল এইটাও একটা শেপ টুল, এটাও একটা কি শেপ টুল। এইটা সবচেয়ে বেশি কাজে লাগে হইল গিয়া আপনার বিভিন্ন অফারের যে শেপগুলা দেখেন না, যেমন ধরেন অফার শেপ, আমি যদি ক্লিক করি এখানে আইসা যদি লিখি অফার শেপ, OFFER, অফার SHAP শেপস, অফার শেপ, এই যে দেখেন এইগুলা না, এই যে এইগুলা ওই পলিগোনাল টুলটা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এই যে এইটা কিন্তু পলিগোনাল টুল দিয়ে তৈরি করা, এটাও কিন্তু পলিগোনাল টুল দিয়ে তৈরি করা। তা এগুলা কিভাবে তৈরি করে আমরা এগুলা দেখি পলিগোনাল টুল দিয়ে কিভাবে তৈরি করে। এখানে এই পর্যন্ত যা তৈরি করছি এগুলারে একটা ফোল্ডারের ভিতরে ঢুকায় রাখি, আমরা একটা ফোল্ডারের মধ্যে ঢুকায় রাখলাম, লক করে দিই। তাইলে এটাই পর্যন্ত আমরা দেখলাম। এখন এই পলিগোনাল টুল যেটা আছে, এটা দিয়ে আমরা কিভাবে কি করতে পারি দেখেন। এই পলিগোনাল টুল নেওয়ার পরে এখানে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এইখানে কি কি আছে, এই যে নাম্বার অফ সাইডস, সাইডস মানে কি ওই চোক্কা যে সাইডগুলো দেখেন না, এগুলো এক একটা সাইড, কতগুলা সাইড রাখতে চান আপনার এই অফার শেপটার মধ্যে, ঠিক আছে, 5টা 3টা 2টা কয়টা রাখতে চান। এরপরে এটা কি স্মুথ কর্নার, মানে যেই এই কর্নারগুলো আছে এই কর্নারগুলো স্মুথ হইব না চোক্কা চোক্কা হইব, স্টারের মতন থাকবো না কেমন থাকবো, এই সাইডগুলা ভিতরে কতগুলা ঢুকানো থাকবো, ঠিক আছে, এইভাবে এরকম দেওয়া থাকে। এরপরে এগুলা দেখে যেমন ওকে করলাম, ওকে করার সাথে সাথে দেখেন এখানে একটা ড্র হয়েছে। এখন আমি কন্ট্রোল টি প্রেস করে এটা একটু বড় করি, এই দেখেন আমরা যে অফার টুলটা দেখছি এখানে এই যে এটা যে দেখছি মোটামুটি কাছাকাছি এরকম কি চলে আসছে। আমরা এই যে এইটা যেমন আছে বা এখানে এই যে এইটা যেমন আছে
আমাদের যে ডিজাইনটা এরকম কাছাকাছি, ঠিক না? আমরা এখান থেকে কি করি, আরেকটা ডিজাইন নিই, এখান থেকে আরেকটা নিলাম, আরেকটা নেওয়ার পরে আমরা যদি এখান থেকে এই 35 আছে তো এইটারে মনে করেন যে আমরা 20 করে দিলাম, এখান থেকে 10% আছে আমরা এটারে 20% করে দিলাম, তাইলে এরপরে যদি ওকে প্রেস করি তাইলে কেমন আসলো এটা দেখি। দেখেন এই যে এখন আবার আরেক রকম আসছে, ঠিক না? তাইলে এই যে বিষয়টা দেখাইলাম এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা আপনাকেও কাজ করতে হবে, এগুলা দিয়ে মাঝে মাঝে এগুলা কমায়া বাড়ায়া, ঠিক আছে? এই স্মুথনেস, যেমন ধরেন এই যে এই জিনিসটা এটা তুইলা দিলে কেমন দেখা যায়। ডিজাইন মানে কি একরকম পাগলামি, ঠিক আছে? ডিজাইন মানে একরকম কি পাগলামি। আপনি এটা কইরা দিয়ে দেখি কেমন দেখা যায়, ওইটা কইরা দেখি কেমন দেখা যায়, ঠিক আছে? এগুলা কইরা গিয়ে আপনি শিখতে হইব। তাইলে এটা স্মুথ, এটা উঠাই দিলাম, দেখি এখন কেমন দেখা যায়। এখন দেখেন ওই যে এরকম একটা দেখছি না আমরা, এরকম একটা তো দেখে আসছি, এই যে মাত্র এরকম একটা, এই যে এই সেম টু সেম এইটাই তো মনে করেন আমরা ড্র করে ফেলেছি, ঠিক না? এটার আমরা রেড কালার দিই, এখান থেকে যদি রেড কালার দেই তাহলে এইটা আর ওইটার মধ্যে বেশ কম কি, ঠিক আছে? এই এরপরে এখান থেকে এই যে সিরিজ যেটা আছে এটা রেড কালার, এগুলো প্রত্যেকটার যদি রেড কালার দেই, এগুলো হলো অফার শেপ, ঠিক আছে? এগুলোর মধ্যে বিভিন্ন প্রোডাক্টের অফার টফার, 20% ছাড়, ডিসকাউন্ট মিসকাউন্ট, এই সমস্ত জিনিসগুলো কি এগুলোর মধ্যে থাকে। তারপরে একটা তো স্মুথনেস তো তুলে দিলাম, ঠিক আছে? এখানে এইটা তুলে দিলাম, তাহলে এই যে এইটা যদি তুলে দিই তাহলে কেমন দেখা যায়, ঠিক আছে? একটা আঁকি, এখন কেমন দেখা যায়? এখন প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা মিলে না, একটার সাথে আরেকটা মিলে, তাইলে এগুলা ডিজাইন করা কি অনেক কষ্টের? এইগুলা গ্রাফিক্স ডিজাইনার যারা তারা শিখবো একবার আর খাইবো বারবার। মানে অবস্থা হয়েছে কি, গাছ লাগাইবেন একবার, খাইবেন হইলো বারবার। এরকম অন্য কোনো কাজ নাই গ্রাফিক্স ডিজাইনের মতো এত ইজি, এত সহজ, এত মজার কাজ অন্য কোনোটাই নাই। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং, নিত্য নতুন মার্কেট আসতেছে, নিত্য নতুন টার্ম আসতেছে, মানুষ নিত্য নতুন ভাবে কিওয়ার্ড রিসার্চ করতেছে। আর এইখানে তো অফার শেপ, আপনি একটা তৈরি করতে পারছেন না, আপনি যে কোনো অফার এখান থেকে এসে কমায় বাড়াই দিলে কি এটা শেপ তৈরি হয়ে যেতেছে। তাইলে এখানে 4টা ডিজাইন তৈরি করে ফেলাইলাম মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। এখানে 4টা হয়েছে, এখানে চাইলে আরো আমি একাধিক ডিজাইন একাধিক সুন্দরভাবে তৈরি করতে পারি। এখানে যদি এই স্টারটা তুইলা দিয়ে আমি যদি এই দুইটা দেই, মানে এইটা দিলাম, মানে এই দুইটা তুইলা দিলাম, এখন যদি প্রেস করি তাহলে কেমন আসে? এখন দেখা গেল যে পুরা বৃত্তের মতো আসলো, ঠিক আছে? বৃত্তের মতো যেহেতু আসছে, তাই দেখি এটা আরেকটু অন্যরকম করে দেখি। এখানে তো 20% আছে, আমরা এখান থেকে যদি 4% দেই তাহলে কেমন আসে, ঠিক আছে? এখন কেমন একটা অবস্থা হয়েছে। এরকম করেও তো অফার শেপ তৈরি হয়, হয় না? দেখেন এইটারে কিভাবে আমরা মডিফাই করতে পারি। ঠিক এই জিনিসটাই আমি এখান থেকে আরেকটা কপি করলাম, কপি করে আমি এইটারে কি করবো, এখানে ক্লিক করে এখানে ফিল কালার যেটা আছে এটা বন্ধ করে দিয়া এখান থেকে স্টক কালার নিয়ে আমি স্টক কালার হোয়াইট দিয়ে দিলাম, স্টক কালারটা আমি বাড়ায় দিই পরিমাণ, বাস। এখন দেখেন যে এইটা একটা ডিজাইন হয়ে গেছে, এই যে এইটাই কি একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবে আপনারা নাড়াচাড়া করে দেবেন। তো এইভাবে আমরা এই শেপ টুল ব্যবহার করতে পারি। শেপ টুলের মধ্যে এই 4টা টুল দেখলাম, এর মধ্যে রাউন্ডের যে শেপ টুলটা আছে এটা আমাদের প্রয়োজন হয় না, কারণ আমরা রেক্টেঙ্গুলার টুলটারই আমাদের মন মতো কি করতে পারি, ডেকোরেট করতে পারি। এই মানে যে শেপ টুলটা ব্যবহার করলাম, এই শেপ টুলের সাথে কিসের সাথে মানে সম্পর্ক আছে বলছিলাম, আপনার প্রপার্টিস প্যানেলের সাথে সম্পর্ক আছে। তা আমরা এই প্রপার্টিস প্যানেলের সাথে কাজ করতে পারি। তাইলে এই পর্যন্ত যা তৈরি করলাম এগুলারেও আমি রাইখা দিই, যাতে করে আপনারা এগুলা দিয়েও প্র্যাকটিস করতে পারেন। এটারও আমরা গ্রুপ করে রাখলাম, এটা সেভ করে ফেলাই আপনাকেও। আচ্ছা, এরপরে যেটা দেখাইবো বলছিলাম, তা ক্লাস শেষ হলো কয়টা, 2টা, কেমন? এখন আছে কাস্টম টুল। কাস্টম টুলের একটা ফোল্ডার আপনাকে করে দিয়েছিলাম আমি, জিপ করা। তা কাস্টম টুল আসলে কি, এইখানে আসলে পরে রাইট বাটন ক্লিক করলে এই যে নিচে দেখেন কাস্টম টুল, দেখছেন? এই কাস্টম টুলে ক্লিক করার পরে কোনো পরিবর্তন দেখেন কোনো জায়গায়? খেয়াল করেন যে আমি যদি এইখানে ক্লিক করা রাখি তাইলে এই জায়গাটায় কি কি পরিবর্তন আছে, আর আমি কাস্টম টুলে ক্লিক করলে কি পরিবর্তন হয়? এই যে এখানে একটা অপশন যোগ হয়েছে, দেখছেন?
কাস্টম টুল মানে এমন সব টুলস যেগুলো রেডি করা, রেডিমেড, যেগুলো কি রেডিমেড। তাইলে এই কাস্টম টুলে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে শেপ আসছে কিছু, এখানে যদি ক্লিক করি এই যে দেখেন অনেক শেপ আছে। আপনি মনে করেন ডিজাইনের মধ্যে সোশ্যাল মিডিয়া আইকন দিতে হয়, মোবাইলের আইকন দিতে হয়। এই যে অফার যেগুলো আপনি এতক্ষণ পর্যন্ত তৈরি করছেন, এই যে অফারের শেপ দেখছেন, এই অফারের শেপ তো আপনি কষ্ট করে তৈরি করছেন, আর এখান থেকে আপনি চাইলে অফারের শেপ এমনিই মনে করেন যে কাস্টম ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু পলিগনাল টুল দিয়ে তৈরি করা, কিন্তু এগুলো কাস্টমভাবে আপনি যদি পান তাইলে আপনার তো আবার কষ্ট করে তৈরি করার দরকার নাই, ঠিক না? সময় বাঁচায় মানুষ, দিন দিন সময় কিভাবে বাঁচাইবে ওই চেষ্টা করে, ঠিক তো? তাইলে এখানে এই যে অনেকগুলা টুল আছে, আপনি এখান থেকে চাইলে যে কোনো এই ইয়ে ব্যবহার করিয়া আপনি চাইলে এই অফার ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তারপরও আমরা কি করি না, আমরা এখান থেকে ব্যবহার করি না, আমরা বেশিরভাগ সময় নেট থেকেই ব্যবহার করি। আমরা বেশিরভাগ সময় নেটে চলে যাই, এই যে এখানে তো আসছে, মানে এটাতে কি করি, এখান থেকে কপি করে নেই, কপি এগুলো বানাইতেও তো একটা সময় লাগে, ঠিক না? আপনাদের তো ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখাইছি না, ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এই যে ম্যাজিক টুল, এখানে এসে এটাতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড টিপ দিলাম, বাস ডিলেট শেষ হয়ে গেল গা। এইটা ডিজাইন করতে যতটা সময় লাগতো পারফেক্ট হইতেছে না, এরকম হইতেছে না, ওরকম হইতেছে না, তো কিন্তু আমি তো এটা ধরলাম, এটাতে কি করলাম, বাস আনলাম, আইনা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এটা বসাই দিলাম। গ্রাফিক্স ডিজাইন এত মজার একটা যে আপনার সব কিছু তৈরি করে আছে, হন্তন একটা নেবেন, হেনতন একটা নেবেন, বাস বানায় দিয়ে দিবেন, শেষ। তাইলে খুব ইজি। তাহলে এই পর্যন্ত গেলে কাস্টম টুল দিয়ে আমরা কি করতে পারি, কাস্টম টুল দিয়ে আমরা বিভিন্ন আইকন ব্যবহার করতে পারি। বিশেষ করে এই যে আইকন, ফেসবুক আইকন, এই যে দেখেন এখানে বিভিন্ন আইকন আছে, হ্যাঁ। যেমন ধরেন এই যে ফেসবুক আইকন, আপনি আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্টের ডিজাইনের মধ্যে আইকন ব্যবহার করবেন, ফেসবুক আইকন ব্যবহার করলেন। আপনি কিন্তু একটা আইকন ব্যবহার করার পরে আপনি কিন্তু শিপ চাপ দিয়ে আইকন ব্যবহার করবেন, ঠিক আছে? এই আইকনটা যদি শিপ চাপ দিয়ে না করতাম তাইলে কেমন হইতো, যেমন ধরেন এই আইকনটা যদি আমি শিপ চাপ দিয়ে না করতাম তাইলে কিন্তু এই যে এরকম তেরা বেঁকা এরকম হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমি যখন এই আইকনটারে কি করি, শিপ চাপ দিয়ে ধরে তারপরে করি, তখন কিন্তু এটা তেরা বেঁকা হওয়ার সুযোগ নাই। তাইলে এই যে আইকনটা তৈরি করলাম, এই আইকনটা একেবারে সার্কেল আছে। এখন দেখেন যে এই আইকনটার পরে মনে করেন আপনার ক্লায়েন্ট বললো যে আমার ফেসবুক, ইউটিউব, টুইটার, ফেসবুক, টুইটার, ইউটিউব আইকন তুমি আমার ফ্লায়ারের মধ্যে যোগ করবা বা আমার ডিজাইনের মধ্যে যোগ করবা। সেক্ষেত্রে আপনি ফেসবুকটা নিলেন, এখন বাকি আছে যেমন ধরেন টুইটার নেবেন। এখন আপনি এখানে কাস্টম টুলে গেলেন, ঠিক আছে, সরি, কাস্টম টুলে যায় আপনি মনে করেন যে এখান থেকে টুইটারে যাবেন, এই যে এখান থেকে দেখেন এই যে টুইটার, তা টুইটারে গেলেন, ঠিক টুইটারে যাওয়ার পরে যদি শিফট চাপ দিয়ে ধরে যদি আপনি এখানে আঁকেন তাইলে ঘটনাটা কি হইব জানেন, ঘটনাটা হইব এইটা আর এইটা, এই দুইটা কিন্তু এখন একটা হয়ে গেছে। এই দেখেন এইটা নাড়াইলে এইটাও নড়ব, এই যে এটা কেন হইল, কারণ শেপের উপরে যদি আরেকটা শেপ শিফট চাপ দিয়ে ধরে যদি নেন, যেমন ধরেন বড় দিয়ে দেখাই, এই একটা শেপ নিলাম, কেমন, এই শেপটা তো আলাদা, মানে এই শেপটা তো আলাদা। এখন এই শেপের উপরে যদি আপনি আরেকটা শেপ নেন, সেই শেপটা যদি আপনি শিফট চাপ দিয়ে নেন, যদি শিফট চাপ দিয়ে ধরে যদি শেপ আঁকেন তাইলে কি হবে জানেন, এই শেপ আর এই শেপ একটা হয়ে যাব। তাইলে যেমন ধরেন এই দুইটা শেপ একটা হয়ে গেছে, তাইলে এখন আপনি তো দুইটা শেপ একটা বানাইতে চাইতেছেন না, আপনি চাইতেছেন দুইটা দুইভাবে কাজ করব। তাইলে আপনি এটা কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনার কি করতে হইব, একটা শেপ নেওয়ার পরে যেমন এই শেপটা নিছেন, এরপরে যদি আপনি শিফট চাপ দিয়ে আরেকটা শেপ নিতে হয় তাহলে আলাদা আরেকটা লেয়ার তৈরি করিয়া তারপরে আপনার শিফট চাপ দিয়ে ধরে নিতে হইব। এখন কি হয়েছে, দুইটা আলাদা আলাদা, এটাও আলাদা এটাও কি আলাদা। ঠিক এগুলার ক্ষেত্রেও একই রকম। আপনি মনে করেন যে আইকন ডিজাইন করতেছেন, এখন আপনার মনে করেন যে আপনি ফেসবুক আইকন, আপনি এই যে টুইটার আইকন মনে করেন শিফট চাপ দিয়ে ধরে টুইটার আইকন নিয়েছেন, হ্যাঁ, টুইটার আইকন নেওয়ার পরে যদি আপনি আবার শিফট চাপ দিয়ে যদি ফেসবুক আইকন নেন তাহলে কিন্তু একটা হয়ে যাব। তাহলে আপনি কি করবেন, এখান থেকে আলাদা একটা লেয়ার নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে যায় আবার এই ফেসবুক আইকন এখান থেকে নিয়ে এই ফেসবুক আইকন ক্লিক করবেন, ঠিক আছে। তাইলে কি বলবো, দুইটা আলাদা আলাদা। এখন যদি আপনি ইউটিউব আইকন নেন, এখান থেকে আলাদা একটা লেয়ার নেবেন, নেওয়ার পরে কাস্টম টুলে যায় এখান থেকে এসে দেখেন এখানে কিন্তু ইউটিউব আইকন আছে, এই যে এটা কিন্তু ইনস্টাগ্রাম আইকন। এই আইকনগুলো মুখস্থ করতে হবে আপনাকে, এই ইনস্টাগ্রাম আইকন বসাই দিলেন। তাহলে কাস্টম আইকনের মধ্যে অনেকগুলো আইকন আছে, এগুলা আপনারা যদি আমার দেওয়া ওই আইকন ফোল্ডারটা যদি ইনস্টল করেন তাইলে ওইখান থেকে আপনারা এইগুলা ব্যবহার করতে পারবেন। যদি আমার দেওয়া ওই আইকন যদি ইনস্টল না করেন তাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন না। এই যে ফোন আইকন, আপনি এই ফোন আইকন মোবাইল নাম্বারের সাথে কি ফোন আইকন ব্যবহার করা লাগে না, ব্যবহার করলেন। তারপরে ওয়েব আইকন ব্যবহার করা লাগে,
এখানে আসলেন, এই যে দেখেন ওয়েব আইকন আছে, এই যে ওয়েব আইকন, ঠিক আছে, এগুলারে মনে করেন এখান থেকে আলাদা লেয়ার নেবেন, বাস এই যে ওয়েব আইকন। তো এই আইকনগুলো আপনারা ডিজাইন করতে পারবেন আমি আশা করি। তো এইখান থেকে আপনাদের যে জিনিসগুলা আমার মনে হয় যে আপনাকেও এখন প্র্যাকটিস করা দরকার, সেটা হলো আপনাকে এই পলিগনাল টুলটা প্র্যাকটিস করা দরকার। এখান থেকে এই শেপ টুল আমি কিভাবে কর্নারগুলা বাঁকা ঠাকা করলাম এগুলা প্র্যাকটিস করা দরকার। এরপরে আপনাকে এই কাস্টম টুলগুলা ব্যবহার করে দেখা দরকার। এরপরে এই লেখাগুলো যে তৈরি করার জন্য প্যারাগ্রাফ কিভাবে লাইন হাইট করবেন, এরপরে কিভাবে ফন্টগুলো একটু নাড়াচাড়া করবেন, এগুলা প্র্যাকটিস করা দরকার। এগুলা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে। এখন যদি আমি নতুন আরও সামনে ক্লাস দেই সেক্ষেত্রে আপনাদের জন্য একটু চাপ হয়ে যাব। তাইলে আপনারা যদি এই পর্যন্ত থাকেন তাইলে এই কয়টা জিনিস ভালোভাবে প্র্যাকটিস করেন। এখন এখানে কিছু প্র্যাকটিস করেন, বাসায় যায় আবার কিছু প্র্যাকটিস করবেন। আপনাকে পতাকা বানানো শিখাইছিলাম, পতাকাটা চাইলেই রেক্টেঙ্গুলার টুল দিয়ে আপনারা বানাইতে পারবেন, কোনো ব্যাপার না। ওইটা তো আপনার ঘরে বানানো শিখেছিলাম ওই ল্যাসো টুল দিয়া, ঠিক না? আর এইখানে আপনারা রেক্টেঙ্গুলার টুল দিয়ে পতাকা বানানো শিখতে পারবেন, বা অন্যান্য রাস্তাঘাট যা কিছু তৈরি করতে চান। যেমন ধরেন এখানে আমি ওইখানে তো আপনার ঘরে রাস্তা তৈরি করে দেখাইছি, এখানেও আপনারা ওই একইভাবে রাস্তা তৈরি করবেন। মনে করেন এটা ব্ল্যাক কালার আছে, এইটারে মনে করেন যে এই কর্নার আর এই কর্নার দুইটা কর্নার কীভাবে চাপাইবেন, ওইখানে তো একভাবে চাপাইছেন, এইখানে আবার আরেকভাবে চাপাইবেন। এখানে এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এরপরে এই যে এই কর্নারে একটা ক্লিক করবেন, ক্লিক করে শিপ চাপ দিয়ে ধরে এই যেদিকে নিয়ে আসবেন, ঠিক আছে? আবার এই কর্নারে ক্লিক করলেন, শিপ চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসলেন। ওইখান থেকে এগুলো আরো সহজ, ঠিক না? এরপরে মনে করেন যে আপনি এখানে এই পতাকা লাগাই দিলেন, বা রাস্তা যদি তৈরি করেন, মনে করেন রাস্তার মাঝখান দিয়ে সাদা একটা আইল্যান্ড দিবেন না, মনে করেন এই চিকন এটা নিলেন, ঠিক আছে, এটা মনে করেন যে এই এটার উপরে বসাই দিয়া এটার উপরে বসাইলেন, ঠিক মাছ বরাবর আছে। এরপরে এই যে এখান থেকে এটা হোয়াইট করে দেন, এটা হোয়াইট করে দিলাম, ঠিক আছে? এখন এইটারে যেমন ধরেন এইখানে রাখলাম, এখন এই মাথা তো চিকন হয়ে যাবে, ঠিক না? তো চিকন করা কোনো ব্যাপার, এটা কিভাবে করছি, এই ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিছি, নেওয়ার পরে এই মাথাটারে শিপ চাপ দিয়ে ধরে এদিকে আনছি, আবার এই মাথাটারেও কি শিপ চাপ দিয়ে ধরে এখন আমাদের রাস্তার মাঝখানের আইল্যান্ডগুলো যেরকম হয় এখন এটা কি এরকম হয়েছে। আর পতাকা যদি তৈরি করেন, পতাকা তৈরি করার কোনো ঘটনা না। এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার এটা নেবেন, এই যে এইভাবে নিলেন, নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এখান থেকে আরেকটা লেয়ার নেবেন, আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে এই যে ইলিপটা নেবেন, ইলিপটা নিয়ে শিপ চাপ দিয়ে ধীরে বড় করবেন। এখান থেকে আইসা এটা রং চেঞ্জ করে দিবেন, এখান থেকে আইসা এটা রং চেঞ্জ করে দিবেন, বাস। এখন এই যে এটা ব্ল্যাক আছে, এই ব্ল্যাকটারে এখান থেকে ধরে আমরা ব্ল্যাকটারে গ্রিন করে দেব। এখান থেকে আমরা সবুজ, যেটা ভালো সবুজ হয়, আমরা এরকম সবুজের বুকে লাল দিয়ে দিলাম, শেষ। তাইলে পতাকা তৈরি করা অনেক সহজ হয়ে গেল। আবার এইখান থেকে চাইলে লম্বা একটা ইয়া দিয়ে দিলেন, বাঁশ দিয়ে দিলেন। তো এগুলা আপনারা আজকে প্র্যাকটিস করেন, ঠিক আছে? সামনের ক্লাসগুলোতে বিশেষ করে ওই এই পলিগনাল টুলটা ব্যবহার করে অফার শেপগুলা কিভাবে তৈরি করে, হ্যাঁ, নিজেরা কিছু কাস্টম অফার শেপ তৈরি করেন, ঠিক আছে? এগুলা তৈরি করে বিভিন্ন এই নেট থেকে এই যে এরকম অফার শেপ নেন, নেট থেকে এরকম অফার শেপ নিয়ে এই বেঁকা চেকা করছে এরকম দরকার নাই, এগুলা নেন, নিয়ে এগুলার মতো করে করার চেষ্টা করেন, ঠিক আছে? তাইলে আজকের ক্লাস এই পর্যন্তই। এখন কিছু প্র্যাকটিস করেন, আগামী ক্লাসে আল্লাহ যদি বাঁচায় আপনাকে এই পেন টুল বা এগুলা তো থাকবো, এগুলা এই দুইটা ক্লাস বাদ দিয়ে, এই দুইটা ক্লাস আবার পরে দেখাই দিব, এই দুইটা ক্লাস বাদ দিয়ে আপনারা ওই ওনার সাথে আমরা এই ক্যানভা কিভাবে ডিজাইন করে ক্যানভা দিয়া, আর এই যে ইলাস্ট্রেটর, এই দুইটা ইয়া দেখে ফেলাইম আমরা।